ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী, শিডিউল অনুযায়ী ছাড়ছে ট্রেন, ঘরমুখো মানুষের ভিড় বাস টার্মিনালে। হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ, মিনায় যাচ্ছেন মুসল্লিরা, কাল আরাফাতের ময়দানে। হিট স্ট্রোক এড়াতে কর্তৃপক্ষের বিশেষ প্রস্তুতি। ইন্দোনেশিয়ার পর শক্তিশালী জর্ডানের সঙ্গেও ড্র, আম্মানে জয়ের সমান এক সাফল্যে নারী ফুটবল দলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কোরবানির ঈদ সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। বাস স্ট্যান্ড, রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়। রেলে কিছুটা স্বস্তি থাকলেও বাস যাত্রায় দেখা দিয়েছে ভোগান্তি। ঈদ যাত্রার পঞ্চম দিনে কমলাপুর রেল স্টেশন থেকে অধিকাংশ ট্রেন ছেড়েছে যথাসময়ে। যাত্রীতে ভরা থাকলেও উপচে পড়া ভিড় ছিল না। এদিকে কমলাপুর রেল স্টেশনে টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নেই হকার সহ ভব ঘুরে মানুষের যাতায়াত। টিকিট ছাড়া কাউকে ট্রেনে উঠতেও দেয়া হচ্ছে না। ঈদ যাত্রায় স্বস্তির কথা জানালেন যাত্রীরা। এদিকে বাস টার্মিনালে এর বিপরীত চিত্র। সকাল থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বাড়তে থাকে যাত্রীদের ভিড়। সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট কাটতে পারলেও ঠিক সময়ে বাস না ছাড়ায় বাড়ছে যাত্রীদের ভোগান্তি। পরিবহন শ্রমিকরা জানান, রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে যানজট থাকায় ঢাকায় প্রবেশের সময় লাগছে কয়েক ঘন্টা। অনেক সমস্যা দেখা যায়, তো উঠা যেত না ট্রেনে, তো এরকম কোনো সমস্যা দেখা যায় না। গত রমজানে তো ঠিকই ছিল, টাইম মতো সবকিছু ছাড়ছিল। আশা করছি যে এবারও এমনই হবে। এখন পর্যন্ত চাপ তেমন দেখা যাচ্ছে না, একটু আস্তে আস্তে বাড়তেছে সকাল থেকে। যার টিকিট আছে সেই ব্যক্তি শুধুমাত্র আপনার প্ল্যাটফর্মে ঢুকতে পারতেছে। এক্ষেত্রে হচ্ছে আমি মনে করি এই উদ্যোগটা অনেক ভালো একটা উদ্যোগ। আজকে যানজট কম, বাকি যাত্রী আছে আলহামদুলিল্লাহ। সকালে একটু বৃষ্টি ছিল, তো ওই সময় একটু কম ছিল, এখন আবার একটু বাড়ছে, এখন আবার একটু কমছে, আবার বিকেলে ইনশাল্লাহ বাড়বো। আমাদের গাড়ি এখনো গ্যাপ করে নাই, যানজটের কোনো হয় নাই, আমাদের কাছে নিউজ আসে নাই যে যানজটটা গেলেছে। বাস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তবে যাত্রীর বাস একটু লেট হচ্ছে আর কি। রাস্তা প্রচুর যানজট, ঠিক মতো আসা যাওয়া করা যাচ্ছে না, আর ভাড়া তো আর বেশি হয় না। 15 মিনিট ধরে গাড়ি দাঁড়ায় না, কিন্তু অথচ 15 নম্বর সিরিয়া চলতেছে, অথচ 20 নম্বর টিকিট কেটে 1 ঘন্টা ধরে বসে রয়েছে। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। ইহরাম বেঁধে মিনায় যাচ্ছেন মুসল্লিরা। সেখানে ইবাদত ও রাত্রি যাপন শেষে কাল যাবেন আরাফাতের ময়দানে। হাজিদের বরণে প্রস্তুত তাবুর শহর খ্যাত মিনা প্রান্তর। সেখানে সমবেত হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 15 লাখেরও বেশি মুসল্লি। কাল বৃহস্পতিবার 9 জিলহজ সুবে সাদিকের সময় মুসল্লিরা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানেই হবে হজের মূল আনুষ্ঠানিকতা। পূর্বাভাস অনুযায়ী এবার হজের সময় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় 2,69,000 মুসল্লিকে পবিত্র মক্কা নগরে প্রবেশ করতে দেয়নি সৌদি আরব কর্তৃপক্ষ। এবছর তাপপ্রবাহের কারণে মৃত্যু রোধ করতে মুসল্লিদের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। বিশেষত গত বছরের মারাত্মক গরমে অর্থাৎ হিট স্ট্রোক থেকে প্রাণহানির বিষয়টি মাথায় রেখে এবার নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। প্রস্তাবিত জাতীয় বাজেট বিপ্লবী না হলেও ব্যবসা ও জনবান্ধব, এমন দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ বাজেটের ধরন কিছুটা গতানুগতিক হলেও কারো পদাঙ্ক শতভাগ অনুসরণ করা হয়নি। আর পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ বাজেটকে শতভাগ বাস্তবায়নযোগ্য বাস্তবমুখী বাজেট বলে উল্লেখ করেছেন। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিনই উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে হাজির হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, দেশের দুঃসময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিলে বড় ক্ষতি হতো অর্থনীতির। প্রায় নষ্ট হয়ে যাওয়া বহু প্রতিষ্ঠানকে খাদের কিনার থেকে টেনে তুলতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সীমিত সম্পদ দিয়ে তৈরি করা হয়েছে নতুন বাজেট। ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো, দেশে টাকাগুলো ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে। ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেট তৈরি করতে পারতাম। আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটাকে ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। পরিকল্পনা উপদেষ্টার সরল স্বীকারোক্তি,
আওয়ামী লীগ সরকারের সময়ে শুরু করা চলমান প্রকল্পের বিড়ম্বনায় হাতে নেওয়া যায়নি নতুন সবুজ প্রকল্প। পুরনো প্রকল্পের অনিয়ম দুর্নীতি ধরাতেই আপাতত তুষ্টি তার। এই যে চলমান প্রকল্পের বিড়ম্বনা, এটা কি থামিয়ে দেব এখন, নাকি আরও ৩,০০০ কোটি টাকা দিয়ে এটাকে ঠিকঠাক করে চলব? এটা তো প্রচণ্ড একটা সমস্যার সমাধান অর্থনীতিবিদ হিসাবে পারা খুব কঠিন। তবু এগুলো যেভাবেই হোক শেষ করে যেতে হবে। অন্য উপদেষ্টারাও জানান, নতুন বাজেট অপচয় অসঙ্গতি কমানোর বাজেট। পাচারকারীরা খুব ধূর্ত হওয়ায় এখনও ফেরত আনা যায়নি পাচারকৃত অর্থ। তবে ভালো কাজ নয় জেনেও সুযোগ দেয়া হয়েছে কালো টাকা সাদা করার শর্তযুক্ত সুযোগ। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, আমরা যেটা অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। এর মানে এই না যে অন্য কেউ প্রশ্ন করতে পারবে না, অন্য অথরিটিরা প্রশ্ন করতে পারবে। এবং এই টাকাটাও স্যার আমরা দ্বিগুণ করে দিয়েছি। আগে যা ট্যাক্স দিতে হতো এবার ডাবল দিতে হবে। আরেকটা করেছি স্যার, যেটা আগে ছিল না, ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে এখানে প্রায় আমরা 5 গুণ বাড়িয়ে দিয়েছি। বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে সহানুভূতির মনোভাব নিয়ে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার খামারিরা। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু না আসায় জেলায় বেড়েছে দেশীয় শঙ্কর জাতের পশুপালন, কিন্তু গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কার কথা বলছেন কেউ কেউ। এদিকে দেশীয় গরু বিক্রির জন্য সব ধরনের প্রস্তুতি সেরেছে গাইবান্ধার খামারিরাও। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ এবং গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবিরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরায় 7 উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে 12,894টি ছোট বড় কোরবানির গরুর খামার। তবে গত বছরের তুলনায় এবছর গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন ব্যয়, যার প্রভাব পড়েছে ব্যাপারী ও ক্রেতাদের ওপর। আমিষ জাতীয় পদ্ধতিতে আমরা গরু লালন পালন করি। ইন্ডিয়া থেকে গরু যদি না আসে তাহলে আমরা যে প্রান্তিক খামারি আছি, ইনশাল্লাহ আমরা আমাদের যেটুকু লাভের দরকার আমরা হয়তো সেইটুকু কাটিয়ে উঠতে পারবো। গত বছরের তুলনায় এবার গরুর দাম অনেকটা ক্রয় ক্ষমতার মধ্যে আসছে। তাহলে আমার বাজেটের মধ্যে গরুর দামগুলো অনেক হাই মনে হচ্ছে। ঘাসের দাম বেশি, মানে সমস্ত জিনিসের দাম বেশি, অথচ সেই হিসাবে গরুর দাম খুবই কম। জেলায় চাহিদার তুলনায় পর্যাপ্ত কোরবানির পশু মজুদ রয়েছে, জানায় প্রাণী সম্পদ অফিস। 85,318টি আমাদের চাহিদা ছিল, কিন্তু আমাদের দেখা গেছে যে আমাদের যে স্টকে মূল স্টকে যেটা আছে তাতে আমাদের 15,288টি গরু উদ্বৃত্ত থাকবে এবং এবছর আমাদের গত বছরের তুলনায় 2 থেকে 3% মতো বেড়েছে আর কি। এদিকে গাইবান্ধার 7টি উপজেলার 29,000 খামারে 1,96,365টি দেশীয় গরু প্রস্তুত রয়েছে। দেশীয় পদ্ধতিতে পালন করা এসব পশু ভালো দাম পাবে প্রত্যাশা খামারিদের। যে ক্রেতায় যে অনুযায়ী বাজেট করবে সেই অনুযায়ী এখানে নিতে পারবে। ফার্মে বহুত গরু আছে, এই জন্য গরু মানে হাটের চাইতে ফার্মে ভালো। আমরা যারা ফার্মার আছি তারা হয়তো দেখা যায় 100 গরু পালি, সেই ক্ষেত্রে হয়তো রেশিওটা কমে আসে খরচের, কিন্তু যারা একটা দুটা পালে তাদের রেশিওটা ধরো বেশি পড়ে যায়, এই জন্য গরুর দামটা একটু বেশি হচ্ছে। যার যেমন ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির উপর নির্ভর করে এখানে গরু আমি লালন পালন করে থাকি, যাতে গাইবান্ধার মানুষ সকলে এসে আমার ফার্মে গরু ক্রয় করতে পারে। স্থানীয় হাটের পাশাপাশি অনলাইন ও অস্থায়ী হাটের ব্যবস্থা রয়েছে, বলছেন প্রাণী সম্পদের এই কর্মকর্তা। প্রস্তুতকৃত গরু, ছাগল, ভেড়া আছে 1,96,365 এবং আমাদের গাইবান্ধা চাহিদা হলো 1,26,307 এবং উদ্বৃত্ত আছে 69,975। খামার ও হাটে হাটে গিয়ে দাম যাচাই করছেন ক্রেতারা। উভয় পক্ষই সঠিক দামে পশু কেনাবেচা করতে পারবে এমন প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতাদের। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।